নমস্কার, আপনাদের অপেক্ষায় রইলাম। আজ একটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আপনাদের সাথে করতে চাই। একটা প্রপোজাল নিয়ে এসেছি। আমরা যেমন এখানে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করি, ভিডিও পোস্ট করি, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তো এগুলো তো একটা আরবিটারি রাইট, মানে আমি যেটা মনে করছি সেটাই আনছি। অবশ্যই আপনাদের কিছু কিছু ফিডব্যাক, আপনারা যেটা জানতে চান সেটাও আমরা ব্লগ পোস্ট করি। অনেক সময় হয়তো অনেকে ফলো করেন, অনেকে করেন না। তো আমি একটা যেটাকে বলে স্বাস্থ্য বিজ্ঞানের ওপর আপনাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন, ইটস নট মেডিকেল অ্যাডভাইস, ইটস এ লিটারেসি অ্যাডভাইস। লিটারেসি, স্বাস্থ্য বিজ্ঞান কথা নিয়ে আপনাদের প্রত্যেকের যদি কোনো টপিক থাকে, আমি একটা স্পেশাল একটা প্রতি সপ্তাহে একদিন হয়তো আলাদা করে আপনাদের সাথে ইটস ফর মানে ডিসকাশন করব। প্রত্যেকের মেডিকেল কন্ডিশন নিয়ে নয়, জেনারেল টার্ম নিয়ে। ধরুন আপনি একটা সমস্যায় ভুগছেন, তার তো মেডিকেশন চলছে, এভরিথিং। তার যে লিটারেসিটা, সেই লিটারেসিটার উপর আমি জোর দিতে চাইছি ইন্ডিভিজুয়ালি। তো আমি স্টার্ট করি, কেমন প্রোগ্রামটা হয় দেখি, তারপর এনরিচ করা যেতে পারে। তো এটা আমি একটা ভেবেছি এইভাবে যদি আরও মানুষের এটা হচ্ছে কাস্টমাইজ একটা হেলথ লিটারেসি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, যেটা আমি করতে চাই। আমি তো আমি বিভিন্ন ধরনের আলোচনা, যখন যে টপিকটার ওপর আপনারা মানে যেটা কারেন্ট থাকে, এ ধরনের অনেক আলোচনায় আমি করে থাকি। তো আমি এটা ভাবলাম যে অনেকের আমাদের সমস্যাগুলো যেগুলো আমি করি সেইগুলোই যে প্রত্যেকে সেরকমও নয়, রাইট? তো আপনারা যদি এইভাবে ভাবেন যে আমাকে যদি এই মেসেঞ্জার পেজে, নট ওপেন, ওকে, মেসেঞ্জার পেজে, আমাদের তো মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জার করলে আমরা সেই আপনাদের কথাগুলো পড়তে পারি। তো সেখানে আমি যেটা ভেবেছি যে প্রতি সপ্তাহে একদিন, প্রথমে 30 মিনিট দিয়ে স্টার্ট করি, ম্যাক্সিমাম আমি একজনকে 10 মিনিটস তার টপিকের ওপর আলোচনা করব। কিন্তু কোনো মেডিকেল অ্যাডভাইস নয়, প্রথমেই বলে দিচ্ছি যে স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা। তার পেছনের যে বিজ্ঞান বা তার পেছনের কি ধরনের অ্যাওয়ারনেস থাকা দরকার একজন যে পেশেন্ট, তার হেলথ লিটারেসিটাকে আমি ইমপ্রুভ করতে চাই ব্যক্তিগতভাবে। তো সেই জায়গাটা আমি একটু জোর দিতে চাই। আমি এটা পরীক্ষামূলকভাবে স্টার্ট করতে চাই আপনাদের রেসপন্সের ওপরে। এই প্রোগ্রামটা পার্সোনাল কাস্টমাইজ প্রোগ্রাম, যেটা অনলি ফোকাস করবে হেলথ লিটারেসির ওপর, ইন্ডিভিজুয়াল হেলথ লিটারেসির ওপর, ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট টপিকের ওপর, যে টপিকটা আপনাদের প্রয়োজন, আপনারা হয়তো সাফার করছেন কোনোভাবে। তো সেইগুলোর উপর আমি একটু জোর দিতে চাই। তো সেখানে আমি ইনিশিয়ালি 30 মিনিট প্রতি সপ্তাহে ডেডিকেট করতে চাই আপনাদের জন্য। সেখানে হয়তো 3 জন আপনারা ফিট করবেন, এবং আপনারা যদি লেখেন যে কোন টপিকটার উপর আপনারা শুনতে চান, আলোচনা করতে চান, প্রশ্ন নিয়ে আসতে চান, তাহলে সেটা আমরা ব্যক্তিগত, মানে ইটস নট ওপেন মানে ওপেনলি সেটা আসবে না। সেটা আমরা পার্সোনালি যদি কোনো গুগল মিট বা কোনোভাবে করে থাকি, বা ফোনে যদি আমরা করে থাকি, সেটা আমি ভাবছি কি করব। তবে এটা আমার মাথায় এসেছে, যদি এটা কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে। ইটস নট মেডিকেল প্র্যাকটিস, বারবার বলছি যে আমি নিজে ফিজিশিয়ান নয়, আমি একজন সায়েন্টিস্ট। তো আমি স্বাস্থ্য বিজ্ঞানের কথা বলবো, তার পেছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলবো, সেই রোগটা সম্বন্ধে বলতে পারি। ওকে, সেই কথাটা যদি আপনাদের শোনার আগ্রহ থাকে, যদি আপনারা এক্সপ্লোর করতে চান, যদি কোনো দুরারোগ্য ব্যাধি নিয়ে ভুগছেন অথচ সেই ব্যাপারে আপনারা সেরকমভাবে সঠিক তথ্য পাননি, রাইট, তো আপনাদের জানার প্রয়োজন, সেই জানাটা কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো সেই জানাটার জন্যই আমি এই স্পেশাল একটা কাস্টমাইজ প্রোগ্রাম স্টার্ট করব আপনাদের জন্যে। আমি আজকে যে এলাম, এই কারণেই বলতে এলাম যে আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমাকে এই ভিডিওতে জাস্ট মেসেজ করবেন, ইয়েস দিস প্রোগ্রাম ওকে, উই উইল পার্টিসিপেট। তাহলে আমরা পরীক্ষামূলকভাবে কিন্তু এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করতে পারি। আমি যেমন একটা বিজ্ঞ দাদু আর বিজ্ঞানী একটা প্রোগ্রাম করি, দেখবেন আমরা সায়েন্টিফিক টপিকের ওপর ডিসকাশন করি, আপনারা সেখানে অংশগ্রহণ করেন, একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা করি। তো আমরা এটাকে একটু ক্লোজ প্ল্যাটফর্মে যদি আমরা করতে পারি, এবং যদি আপনারা কনসেন্ট দেন, এমন কিছু নয়, যদি আমরা সেটাকে
সেটাকে যদি আমরা ভিডিও রেকর্ডও করি তাতেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা কারো পার্সোনাল মেডিকেশন নিয়ে কখনোই আলোচনা করব না, আমরা হেলথ লিটারেসি নিয়ে আলোচনা করব। এটাও একটা বেটার হবে যদি আমরা সেই আলোচনাটাকে রেকর্ড করি এবং পরে পাবলিশ করি, আরও অনেক মানুষ জানতে পারবে, তাহলে আপনার মুখটা কিন্তু সেখানে ভিডিওতে থাকবে। তো সেই কনসেন্টটা আপনারা যদি দেন, যদি আপনারা ডিসকাস করি, আমরা যেমন আমি আর বিজ্ঞ দাদু করি, ধরুন আমি আর আপনি করব, রাইট, সেই টপিকটার ওপর, এবং সেটা হয়তো 10 মিনিট একটা আলোচনা করলাম, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, আপনার যে তথ্যটা জানার দরকার ঠিক তার উপর আলোচনা, সেইটা যদি আমরা করি, সেটা করলে কেমন হয় আপনারা জানান। আমি এই প্রোগ্রামটা ভেবেছি যে এটা আপনাদের হয়তো অনেকের, মানে আজকে 3 জন, কালকে 4 জন, এরকম করে যদি বছরে 100 জনকেও আমি এইভাবে তাদের হেলথ লিটারেসি ইমপ্রুভ করাতে পারি, তাহলে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া হবে। তো এই উদ্দেশ্যে আপনাদের আশা। দীপা রয়, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। কৌশিক মন্ডল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা লিখুন আপনাদের, আমি যে কথাটা বললাম এই কথাটা কেমন, মানে এই প্রোগ্রামটা কেমন লাগলো। একদম আপনি থাকবেন আমার সাথে, যদি আপনার কোনো পার্টিকুলার টপিক থাকে, আমরা পার্টিকুলার ঠিক 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম সেই আপনার টপিকটার উপরে আপনার সাথে আমি থাকবো, এবং সেটা যদি আপনারা চান যে এটা লাইভ করে দিতে পারেন, কারণ এটা কোনো পার্সোনাল ইনফরমেশন আমরা কিন্তু শেয়ার করবো না, কোনো জায়গাতেই শেয়ার করবো না, কিন্তু আপনার ওইটা জানা দরকার। হয়তো আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে, আপনার ফ্যামিলিতে আছে, আপনার বন্ধুর আছে, পরিবারের আছে, আপনি সেটা জানতে চান, সেই সায়েন্টিফিক তথ্যটা আপনার সাথে আমার একটা ইন্টারাকশন আমি করতে চাই। তো সেটা সেই প্রোগ্রামটাই আমি ভাবছি। বিজ্ঞ দাদু বিজ্ঞানী যেমন আছে, তেমনি এটা হলো আপনি আর আমার প্রোগ্রাম আর কি। তো এই একটা প্রোগ্রাম আমি আগামী দিনে আনতে চাইছি, যাতে করে আপনারা আমার সাথে থাকবেন স্টুডিওতে, আমাদের যে স্টুডিও, যেভাবে আমরা করি প্রোগ্রামগুলো, আমরা সেটা আলোচনা করে নিতে পারি, যে সেটা আমরা লাইভও করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। আমরা একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি কিভাবে আমরা মডিফাইড করব, এবং সেটা সকলের জন্য একটা বিশাল অ্যাভিনিউ নিয়ে আসবে, মানে একটা লিটারেসির ক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে আসবে, রাইট। ধরুন আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা তো আমি জানি না, মানে ধরুন আপনার যে পয়েন্টটা জানা দরকার, তো সেটা হচ্ছে একটা বিশাল ভালো পয়েন্ট, রাইট। বাস্তব যেটা হচ্ছে আমাদের বাস্তবের পয়েন্ট, মানে আমরা সেটা ফেস করছি। আমরা যেগুলো করি এখন, কি আমরা করি, ধরুন হঠাৎ করে নিয়ে চলে এলাম একদিন ক্যান্সার অ্যাওয়ারনেস, রাইট। ক্যান্সারে অনেকে ভুগছেন, অনেকে ইন্টারেস্টেড হচ্ছেন না, আবার অনেকে হয়তো দেখা যাচ্ছে আমি হাইপার টেনশন নিয়ে একদিন একটা ব্লগ বার করলাম, পড়া ভালো, সব পড়বেন, সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো তো আরবিটারি, আমি যেরকম ভাবছি ঠিক সেইভাবে নিয়ে আসছি, রাইট। তো এবার আমি সেটা চাইছি যে আপনাদের সাথে একটা প্রোগ্রাম আমার করার খুব ইচ্ছা। অনেক দিন ধরে আমি আপনাদের সাথে আসছি, আপনারা দেখেছেন স্বাস্থ্যবিজ্ঞান কথা কিভাবে আমি চাই মানুষের মধ্যে জেগে উঠুক, একটা সচেতনতা একটা গড়ে উঠুক, সেই প্রচেষ্টা কিন্তু আমি বিভিন্নভাবে করে আসছি, এবং এটা আমি করতে থাকবো। এবং এই যে ইনোভেটিভ চিন্তাভাবনাটা আজকে নিলাম, যে আপনি থাকবেন আমার সাথে, একটা প্রোগ্রামের নামও করব, যে প্রোগ্রামটা মানে টোটালি হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান চর্চা। এটা স্বাস্থ্যবিজ্ঞান কথা বলতে পারেন, স্বাস্থ্যবিজ্ঞান কথা হলেও খারাপ হয় না। তো আমরা সেখানে টপিকটা আগে থেকে আপনি লিখে দেবেন যে কোন টপিকের উপর আমরা আলোচনা করব, আমরা সেই টপিকের উপর আলোচনা করব আপনার সাথে, এবং সেটা লাইভ হবে এবং সেটা ভিডিও হবে। সো আপনি একটু সেজেগুজে আসবেন, আমাদের স্টুডিওতে আসবেন, আমরা আপনার কথা অ্যাজ এ জেনারেল ম্যান, যেটা আপনি জানতে চাইছেন সেই কথা নিয়ে আলোচনা করব। এক্স্যাক্টলি ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালিটির কোনো দরকার নেই, যে আমার কথা আটকে যাচ্ছে, আমাকে দেখতে অতটা কেমন লাগবে, হ্যাঁ, এইরকম কিন্তু নয়। আপনি একদম হেজিটেট করবেন না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা এত বেশি ভাবি লোকে কি ভাববে। তো আমি কিন্তু সেই বিয়ন্ড অফ দ্যাট আমি চিন্তা ভাবনা করি। আমি লোকে কি ভাববে এই কথাটা কখনো গুরুত্ব দিই না। আপনি কি ভাবছেন, আপনার কি প্রয়োজন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি তো সমাজ ধারণ করে আছেন, আপনি যখন ইন্টিগ্রেটেড হবে আমরা, রাইট। তাই আপনার হেলথ লিটারেসি যেদিনকে থাকবে, সেদিনকে কিন্তু সমাজটা একটা অন্যমুখী জায়গায় পৌঁছাবে। আজকে আমাদের প্রচুর সমস্যা দেখবেন হেলথ কেয়ার সেক্টরের রিপ্রোডিউসিবিলিটি, যে কথাটা আমি বারবার বলি। আপনারা যে সমস্ত প্যাথোলজি ল্যাব করেন, টেস্ট করেন, একদিন মানে যার ক্ষমতা আছে, কস্টলি না, সব কিছু করাই কস্টলি। ধরুন যে টেস্টটা থেকে আপনার মেডিকেশন শুরু হয়ে যায়, সেখানে অথেন্টিসিটি একবার আপনি নিজে টেস্ট করে দেখুন। খুব বড় জায়গাতেও করুন, খুব ছোট জায়গাতেও করুন, একটা বিশাল নাম করা জায়গায় করুন, আর একটা হচ্ছে ব্র্যান্ড মানে অথেন্টিক জায়গা বলে আপনি চেনেন তার কাছে করুন, আর একটা করুন একটা লোকাল জায়গা থেকে করুন, ঠিক আছে। রিপ্রোডিউসিবিলিটির ব্যাপার হচ্ছে এটা বায়োকেমিস্ট্রি। একটা ব্লাডের বায়োকেমিস্ট্রি রিপোর্ট একই রকম হওয়া দরকার,
একই রকম, আপনি যেখানেই করুন না কেন তার মধ্যে শর্করার পরিমাণ যদি মাপেন, শর্করার পরিমাণটা সবসময় একই থাকবে। ওর কাছে যাচ্ছে বলে শর্করার পরিমাণটা যখন ব্লাডে নিয়ে সেটা ডিফারেন্ট হয়ে যায় না, কিন্তু আমাদের রিপোর্টের প্রচুর তারতম্য ঘটে। তার ফলে কি হয়, আমাদের বহু মেডিকেশন যেটা আমাদের প্রয়োজন হয় না সেটা প্রেসক্রাইবড হয় বেসড অন দিস প্যাথোলজি রিপোর্ট। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, প্যাথোলজি রিপোর্ট সেরকম ইমেজিং আছে, এটসেট্রা আছে, সেগুলো আদার ডিজিজ ইন্ডিকেশনের ক্ষেত্রে যত গভীর ডিজিজের মাত্রা যত বাড়ে, মানে গভীরতা যত বাড়ে, তত আমাদের টেস্টিং বাড়ে। তাহলে সেইগুলো হচ্ছে অনুসন্ধান করা হয়। টেস্টিংটা কেন করা হয়? অনুসন্ধান করা হয়। তো সেই অনুসন্ধান করতে গিয়ে যদি আমাদের অনুসন্ধানটা সঠিকভাবে না হয়, যদি সেই জায়গায় গরমিল থাকে, তাহলে আপনার ডিজিজে আপনি যেটা ভুগছেন সেটা প্রলংড হবে, কারণ আপনার প্রপার মেডিকেশন তো শুরু হবে না। যতই আপনি বড় ডাক্তার দেখান না কেন, বড় ডাক্তার তো আপনার চোখ মুখ দেখে আপনাকে বিচার করে ওষুধ দেয় না, এখন তো সবই ইনভেস্টিগেশন হয়, রাইট? তাহলে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা ইজ সো ইম্পর্টেন্ট। এই কথাটা আপনারা কোনোদিন ভেবেছেন কিনা আমি জানি না, আমি ভেবেছি। এবং সেই জন্যেই কিন্তু আজকে আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যে ইনিশিয়েটিভটা আমি আপনাদের দেখাই, মাঝে মাঝে ছবিগুলো দিই। আপনি ভাবেন এই একটা বাড়ি, একটা বিল্ডিং করছে, এই ছবিগুলো দেওয়ার কি আছে? এই যে একটা বিল্ডিং করছি এটা নয়, এটা একটা ফাউন্ডেশন করছি, একটা ফাউন্ডেশন করছি যেটা অথেন্টিসিটি ফিরিয়ে নিয়ে আসবে, ভ্যালু ফিরিয়ে নিয়ে আসবে। একটা বিল্ডিং তো এরকম সবাই করে। যে কটা প্যাথোলজিক্যাল ল্যাব হয়েছে তাদের কি বিল্ডিং ছাড়া হয়েছে? নিশ্চয়ই হয়নি, রাইট? তাহলে সব বিল্ডিং আছে, তাহলে আমি কেন একটা বিল্ডিং এর ছবি দিই? একবার ভেবে দেখেছেন? আপনারা কেউ ভাবেননি। আমি যেটা ভেবেছি এবার বলি, এই যে আমি যে কথাগুলো লিখি, যে ভ্যালু, রিপ্রোডিউসিবিলিটি, অথেন্টিসিটি, সেটাকে সিম্বলাইজ করি। যারা এই বিজনেস বা এই কনসেপ্টে যে এই ধরনের প্যাথোলজিক্যাল ল্যাব চালান, তাদের অনেক দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে। তাদেরকে রিপ্রোডিউসিবিলিটি মানে অথেন্টিসিটি নিয়ে আসার জন্য যে এক্সপার্টাইজ রাখার দরকার, সেটাকে করা উচিত। এম আই রাইট? সেই জন্যে আমি এই ছবিগুলো দিই, কারণ আমি যেটা স্টার্ট করতে চলেছি, আমি যেখানে জন্মেছি, আমি কেন আমার লোকাল জায়গা দিয়ে স্টার্ট করছি? সেখানে তো অনেক স্কোপ কম। একটা গ্রামীণ জায়গায় স্কোপ তো খুব কম। কেন আমি ওখানে করতে যাচ্ছি? কেন না, আমি এস্টাবলিশড হয়েছি, সেখানে আমি খেলেছি, বড় হয়েছি। আজকে আমেরিকায় স্টেপ বাই স্টেপ এসেছি, নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করছি। স্টিল আমি কেরিয়ার ডেভেলপমেন্ট করছি। আমি বিশাল বড় হনু না, আমি বিশাল বড় কোটি কোটি টাকার মালিকও না, বাট আমি স্যাটিসফাইড। আমি আমার যে কেরিয়ার গোলটা ছিল, আমাদের প্রত্যেকের লাইফে একটা কেরিয়ার গোল থাকে, রাইট? যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ছেলেদেরও একটা কেরিয়ার গোল থাকে, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে। তাদের একটা ইন্ডাস্ট্রি আছে, আরো 5টা ইন্ডাস্ট্রি হবে। লেটার সাপোজ আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে, আমার একটা গোল ছিল পড়াশোনা করা, রাইট? আমাকে পড়াশোনা করিয়েছে বাবা, পড়াশোনা করিয়েছে, মাস্টার ডিগ্রি করেছি, পিএইচডি করেছি। পিএইচডির পর আমার গোল কি? কলেজ ইউনিভার্সিটিতে মাস্টারি করা, মানে প্রফেসরশিপ করা, রিসার্চ করা, এছাড়া তো কোনো গোল নেই। আর একটা গোল আছে, এন্টারপ্রিনারশিপ। এইগুলো আপনি করতে পারেন, সমাজকে রিটার্ন দিতে পারেন। এছাড়া আর কি করার আছে বলুন? একজন, আপনার যদি একটা মধ্যবিত্ত পরিবার থেকে মানে কোনো একটা ছেলে উঠে আসে, তার আর কি গোল থাকতে পারে? একটা চাকরি পাওয়া গোল থাকতে পারে, জাস্ট একটা চাকরি। সে গ্র্যাজুয়েট করুক, পোস্ট গ্র্যাজুয়েট করুক, পিএইচডি করুক, মানে নর্মাল লাইফে বলছি। এবার যে আরো অন্য লাইন আছে, মেডিকেল লাইন আছে, টেকনোলজি লাইন আছে, ইঞ্জিনিয়ারিং লাইন আছে, প্রত্যেকটা লাইনের আমি একটা লাইন জাস্ট একটা সিম্বলাইজ করে করছি, আমার ক্ষেত্রেই সেটা বলছি। তাহলে আমাদের আর কি গোল আছে? তাহলে আমাদের পিএইচডি কমপ্লিট করে আমি একটা কি পেতে পারি? একটা কলেজে মাস্টারি পেতে পারি, প্রফেসরশিপ, মাস্টারি বলে না, প্রফেসরশিপ বলে। তো যাই হোক, পেতে পারি। আমি একটা রিসার্চ সেন্টারে রিসার্চ করার জায়গা পেতে পারি, মানে সায়েন্টিস্ট হতে পারি। আর কি হতে পারি? আপনারা বলুন, আর কি আমি হতে পারি পিএইচডি করার পরে? এন্টারপ্রেনার হতে পারি। কারণ এই যে আমি পিএইচডিটা করেছি, পিএইচডিটা বায়োকেমিস্ট্রির উপর করেছি, তাহলে বায়োকেমিস্ট্রি ব্যাপারটা আমি খুব ভালোভাবে জানি। আজ এই যে আমি ভ্যালুর কথা বলছি, প্যাথোলজি ল্যাবের দিকে আমি আমার নিউক্লিয়ার হেলথকে ডিরেক্ট করলাম, তার একটাই কারণ হচ্ছে আমি নিজে চোখে দেখেছি যে রিপোর্টের প্রচুর ভ্যারিয়েশন হয়, বিশেষ করে গ্রাম বাংলায় তো একদম মানে এই ভ্যারিয়েশনের চূড়ান্ত, মানে তার কোনো লিমিট নেই। তো সেখানে সেই ভ্যালুটা ফিরিয়ে আনতে হবে। আমার বার্তা যদি তাদের কানে পৌঁছায়, তারা আমার উপর রাগ করবে, তারা আমার নামে বদনাম করবে, করুক। আপনারা তো বুঝছেন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্লিনিক করছি না, আমার ক্ষমতা নেই,
কিন্তু আমার কথাটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়াবে, যে কথাটা বলছি, যে কথা সাধারণত কোথাও শুনবেন না। তাহলে তারা মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠলে তারা তাদেরকে ঠিক করবে, ঠিক রাস্তায় নিয়ে আসবে, যে না এই রিপোর্টটা এবার কিন্তু মানুষ সচেতন হচ্ছে, রিপোর্টটা কিন্তু চেক করতে পারে। রিপোর্ট না করে রিপোর্ট দেওয়ার প্রচলন কিন্তু আছে, এটা আপনিও মানেন, এটা অনেকে মানে, আবার অনেকে মানে না। আপনি বিচার করবেন। সেই জন্যই আমাদের হেলথ লিটারেসির প্রয়োজন, আমাদের বোঝার প্রয়োজন যে কেন। তো এই যে আমি তাহলে বায়োকেমিস্ট্রিতে পিএইচডি করেছি, আজকে এখানে আমি গবেষণা করছি, আমি গবেষণা করতে করতে আজকে আমি ইউপেনে আছি, আমি সেখানে জিন থেরাপির উপর কাজ করছি। এটা একটা আমার রিসার্চ গবেষণার পার্ট, এটা আমার পার্সোনাল একটা প্রফেশনাল পার্ট, রুটি রোজগারের পার্ট। আমি সেখানটা রোজগার করলে তবে আমি আমেরিকায় থাকার যে খরচ প্রতি মাসে সেটা রোজগার করতে পারি। সেটা দেখলে সম্পূর্ণ ব্যক্তিগত। সমাজকে আমরা কি দিচ্ছি? নাথিং। আমি আমার পরিবারকে টাকা পাঠাই, পরিবারকে টাকা দিচ্ছি, সব ঠিক আছে। আর কি করছি? নাথিং। উই ডোন্ট হ্যাভ এনি রোল। সমাজের কন্ট্রিবিউশনের জন্য আমাদের সরকার যা করে, যে কোনো সরকার, যে কোনো দেশের যে কোনো সরকার, সে একটা কাজ করে, ডেভেলপমেন্টের কাজ করে। আর ব্যক্তিগতভাবে কি করি? আমরা চাকরি করি, বিভিন্ন ইউনিটে আমাদের রোল প্লে করি। এর বাইরে আমরা কি করছি? নাথিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলি, যারা পারবেন, যারা কন্ট্রিবিউশন করতে চান, তাদেরকে এগিয়ে আসতে হবে। রিয়েল ডেভেলপমেন্ট হচ্ছে না, রাস্তায় ধর্ণা দিলাম, রাস্তায় গায়ে কেরোসিন ঢাললাম, দ্যাট ইজ নট এ সলিউশন। আমাদের সামনে অফুরন্ত অপরচুনিটি। আমি যদি কথা বলি, আমি যদি কোনো একটা টপিকের উপর কথা বলি, অফুরন্ত অপরচুনিটি, প্রত্যেকটা ডিরেকশনে অপরচুনিটি, প্রত্যেকটা ডিরেকশনে। যে ডিরেকশনে যাবেন সেই ডিরেকশনে অফুরন্ত অপরচুনিটি। সেটাকে গ্র্যাব করতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, একটা জায়গায় ঠিক পৌঁছাবেন। এবং সেখানে আপনি যদি 5টা এমপ্লয়মেন্ট দিতে পারেন, 5 জন ছেলেকে, ভুলে যান 5,000, ভুলে যান বড় বড় টাইকুনদের কথা, তারা তো করছে কন্ট্রিবিউশন। সেই কন্ট্রিবিউশন কি এনাফ? তারা 40,000 কন্ট্রিবিউশন দিচ্ছে। একটা বড়, লেটার সাপোজ একটা বড় কোম্পানি এক্স, আমি কারো নাম নিলাম না, সে 1 লক্ষ ছেলে মেয়েকে এমপ্লয়মেন্ট দিয়েছে। দ্যাটস ইট। আমাদের দেশের পপুলেশন কত? তাহলে আমরা যদি ছোট ছোট ইউনিট এগিয়ে আসি এবং এক একজন 5 জন, 10 জন, 15 জন, 20 জন করে এমপ্লয়মেন্ট সৃষ্টি করি, তাহলে আমাদের এমপ্লয়মেন্টের যে এই যে এমপ্লয়মেন্ট, সব বেকার, ঘরে বসে বেকার ছেলেগুলো রয়েছে, তারা কাজ করতে পারে। এবার আমাদের অনেক সমস্যা আছে, অনেকে কাজ করার যোগ্যই নয়, এত লেজি, তারা কাজই করে না, সুযোগ দিলেও কাজ করে না। তাহলে আমাদের এডুকেশন সিস্টেমের একটুখানি ডেভেলপমেন্ট হওয়া কথা দরকার। সেটা কিন্তু আমি বারবার সমালোচনা করেছি এবং কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। আপনি বিশ্বাস করবেন না, একটা কথা আপনাদের বলি, আমরা তো বাইরে আছি, আপনারা ভাবেন যে আমাদের স্ট্রাগল পিরিয়ডটা কম। না, আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। এই ইউএসএ এটা নতুন কান্ট্রি, সেখানে তাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে প্রচুর স্ট্রাগল করতে হয়। ইটস নট ইজি। যারা ভাবে ইজি, তারা কিছুই জানে না, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে, ইজ নট ইজি, কোনো কাজ ইজি না। এবার আমাদের একটা কথা বলি, আমাদের একটা জব থেকে আর একটা জবে যখন চেঞ্জ করি, জব না, আমাদের যে আমরা পিএইচডি করে এসেছি একটা ইউনিভার্সিটিতে গেলে, লেজিটিমেটলি ভাবে পিএইচডি করে এসেছি, সেই ইউনিভার্সিটিটা ফেক না, সেটা করার জন্য একটা ভেরিফিকেশন হয়। আপনারা বিশ্বাস করুন, এই আমেরিকার কথা বলছি, আপনি একটা ভেরিফিকেশন যদি একটা কোনো একটা জায়গায়, আমেরিকার ইনস্টিটিউটে আপনি মাস্টার ডিগ্রি করেছেন, আমেরিকার পিএইচডি করেছেন, একটা জাস্ট অনলাইন ফর্ম নাম্বার দেবেন, একটা নাম্বার থাকবে ফর ভেরিফিকেশন। আপনি আপনার এমপ্লয়ার যেখানে কাজ খুঁজছেন, যারা ভেরিফিকেশন করবে তাদেরকে দেবেন। 2 থেকে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন ইজ কমপ্লিট। ইভেন 1 দিনেও ভেরিফিকেশন হয়ে যায়, কারণ দে হ্যাভ এভরিথিং ডকুমেন্ট যখন একটা মেল পায়। আমি কল্যাণী ইউনিভার্সিটিতে 3 বার ভেরিফিকেশন করেছি আমার জব চেঞ্জের জন্য আমেরিকায় এসে। আমাকে একবার 2 মাস এখান থেকে চেষ্টা করার পর ফোন করেছি, রাইটিং করেছি, ইমেল করেছি, কোনো উত্তর আসেনি, বিশ্বাস করুন। আমাকে এখান থেকে ফ্লাই করে ওখানে যেতে হয়েছিল 1.5 লক্ষ টাকা খরচ করে, কোনো দরকার ছিল না যাওয়াটা সেই সময়। গিয়ে ইউনিভার্সিটিতে ধর্ণা দিয়ে, বিশ্বাস করুন কি রকম হ্যারাসমেন্ট ভাবতে পারবেন না,
কি আমি ওখানে পিএইচডি করেছি, মাস্টার ডিগ্রি করেছি, 8 বছর ছিলাম, তাও যখন আমার ভেরিফিকেশন করতে যাচ্ছি আমার পিএইচডির, যে কি হ্যারাসমেন্ট আপনি ভাবতে পারবেন না। কারণ তারা কাজ করতে চায় না, হ্যারাসমেন্ট করতে চায়। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আমি কারো নাম বলছি না, একটা ডকুমেন্ট সার্চ করতে জানে না, বলে তোমাকে নিয়ে আসতে হবে তুমি কবে তোমার স্লিপে পিএইচডির জন্য টাকা জমা দিয়েছিলে। আমাদের পিএইচডি যখন হয় না তখন টাকা জমা দিতে হয় না, একটা ফর্মের একটা ইয়ে হয়, সেইটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা ডেটটা দেবো, অমুক ডেট থেকে তুমি রেজিস্টার্ড হয়েছিলে। মানে সেইটা আমাকে গিয়ে দেখাতে হবে খুঁজে 10-15 বছর আগের একটা স্লিপ, তবে সেই ইউনিভার্সিটি আমাকে ভেরিফিকেশন দেবে, সেই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আমাকে বলছে, তবে আমি তোমাকে ওই ডেটটা থেকে ওই ডেটে রেজিস্টার হয়েছিল লিখে দেবো, নাহলে দেবো না, দিতে পারবো না। ইউনিভার্সিটির কোনো দায়িত্ব নেই। কেন? ইউনিভার্সিটির সব দায়িত্ব আছে, কাজ করবে না, খুঁজবে না, আমার সব ডকুমেন্ট ইউনিভার্সিটির মধ্যে আছে। এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু হচ্ছে না, হবেও না, যদি না আমরা এই মানসিকতাটাকে চেঞ্জ করি। এই যে আমি এত বড় কথা বললাম, যদি ওর কানে যায় তাহলে বলবো এই ছেলেটা বলেছিল, পরিবর্তন করার চেষ্টা করলাম। যে প্রফেসররা দেখছে আমার লাইভ, যদি কেউ দেখে, তারা বলবে এই ছেলেটা বলেছিল এই কথাটা। আজ পর্যন্ত আমি সেদিনকে তখন সেই হওয়ার পর, আমি তো ছেড়ে দেওয়ার খুব একটা ছেলে না, আমি এমনি একটু ডাকাবুকো ছেলে, ছোটবেলা থেকেই স্কুল কলেজে যথেষ্ট ডাকাবুকো ছিলাম, পড়াশোনাতেও ভালো ছিলাম, ডাকাবুকোও ছিলাম। আমি তো যথেষ্ট চিৎকার চেঁচামেচি করলাম, লজিক্যাল চিৎকার চেঁচামেচি, কি অভদ্রভাবে করে ঝগড়া করে না, লজিক্যাল কথাবার্তা। ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করতে যাওয়ার চেষ্টা করলাম, ভিসির সাথে, তখন একটা নতুন ভিসি, প্রতিদিন আবার তো এখানে ভিসি চেঞ্জ হয়ে যায়, 5 দিন যেতে না যদি ভিসি চেঞ্জ হয়ে যায়, কাজ কি করবে? আবার ভিসি চেঞ্জ হয়েছে, নতুন ভিসি এসছে, কারোর সঙ্গে দেখা করবে না, ঠিক আছে? তার ফলে কি হলো, আমাকে বলে আপনি লিখে দেন, কমপ্লেন লিখুন ওখান থেকে। হ্যালো মাই গড, আমি 1.5 লক্ষ টাকা খরচ করে এখানে একটা ভেরিফিকেশন করতে এলাম, আবার আমাকে ওখানে গিয়ে একটা কমপ্লেন লিখতে হবে যে ইমেলটা আপনারা উত্তরই দেন না। 2 মাস ধরে তো আমি ইমেল করেছি যে আমার ভেরিফিকেশনটা দরকার। এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে এই সিস্টেমের গতিবেগ আনতে গেলে আমাদের সচেতনতা খুব দরকার, রুখে দাঁড়ানোটা খুব দরকার, লজিক্যাল রুখে দাঁড়ানো, রাস্তায় ধর্ণা দিয়ে বিষ খাওয়া নয়, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় সেই জায়গাটা আমাদের প্রয়োজন, সেই জন্য মানসিক সেট আপটা দরকার। এবং সেটা কোনো বিপ্লবের জন্য আমি বলছি না, সমাজ সংশোধনের জন্য বলছি। সমাজ সংশোধনটা সম্ভব যখন আপনি আপনার লজিক্যাল বার্তা নিয়ে আসবেন, সেটা কথা বলবেন, দেখবেন কাজ অটোমেটিক হয়ে যাবে, নাহলে কাজ হবে না। তাহলে আমরা সেই লজিক্যাল কথাটা শিখতে হবে। তো আমি একা বললে হবে? এই যে আমি কল্যাণী ইউনিভার্সিটির এই কথাটা বলেছি, সব ছেলেমেয়ে, আমাদের যত ছেলেমেয়ে এখানে ইউএসএতে আছে, প্রত্যেকটা ছেলেমেয়েকে হ্যারেস হতে হয়েছে। আজ পর্যন্ত কোনো ছেলেমেয়ে বিবৃতি দিয়েছে? কোনো ছেলেমেয়ে বিবৃতি দেয়নি, কোনো ছেলেমেয়ে বিবৃতি দেয়নি। আজ পর্যন্ত একটা ডিজিটাল সিস্টেম হলো না ভেরিফিকেশনের, এত ছেলেমেয়ে ওখানে পাস করে, তাদেরকে কল্যাণী ইউনিভার্সিটি যেতে হবে, তাদেরকে ওখানে 500 টাকা জমা দিতে হবে, তারপর তারা ডেট দেবে, সমস্ত ডকুমেন্ট হ্যান্ডে করে জমা দিতে হবে, তার কি কি ছিল, তবে সেটা ভেরিফিকেশন হবে। তাহলে বিদেশে এত ছেলে মেয়ে রয়েছে, তাদের যে জব চেঞ্জ করতে গেলে ভেরিফিকেশন করতে হয়, এটা একটা অনলাইন একটা ফর্ম হলেই তো হয়ে যায়। অনলাইনে একটা, এখন তো এত টাকার অনলাইনে ট্রানজাকশন হচ্ছে, 500 টাকা, $10, কেউ 5 ইউরো দিলেই তো হয়ে যায়। তাহলে এত হ্যারাসমেন্ট কেন? কারণ এরা ভাবে না। আমি ভাইস প্রিন্সিপাল পজিশনে বসে গেছি, আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, আমার ওয়েট আছে, দ্যাটস ইট। তার বাইরে কিছু ভাবিনি। যে হোয়াট টু ডু ফর দ্য ডেভেলপমেন্ট, সেই নলেজ কিন্তু খুব কম জনের আছে। ডেভেলপমেন্টটা কি? এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট, মানে আমরা যে ডেভেলপমেন্টটা আমাদেরকে অ্যাক্সেসটাকে তাড়াতাড়ি করবে। তো যাই হোক, তো আমাদের এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। আর এই সমস্যার কথা বললে শোনার লোক তো এখন নেই, কারণ সবাই তো সমস্যা সেই লেয়াও করে, কে কোশ্চেনটাই হয়ে গেছে প্রবলেম। আমাদের সবাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে এত চেঁচামেচি, এত জ্বালামাই বক্তৃতা, সবাই কিন্তু লেয়াও করছে। আনছেটা কি? আপনাদের কি আনতে হবে? সাধারণ মানুষকেই জাগতে হবে। তাহলে এই কল্যাণী ইউনিভার্সিটির কথাটা বললাম, যেখানে আমি 8 বছর কাটিয়েছি, সেখানে আমি একবার না, তারপরে দুবার হ্যারাসমেন্ট হয়েছি, যেখানে আমি 8 বছর কাটিয়েছি, 8 ইয়ার্স ক্যাম্পাসে থেকে কাটিয়েছি।
সেখানে আমি দুবার চরম হ্যারাসমেন্ট হয়েছি আমার একটা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য। দিস ইজ দ্য ট্রু রিয়ালিটি অফ আওয়ার এডুকেশন সিস্টেম। কল্যাণ ইউনিভার্সিটির যদি কেউ শুনে থাকো, মানে আমি বলছি আমার কথাটা বলো ভাইস প্রিন্সিপালকে। আই ডোন্ট কেয়ার। আমি যেটা করছি সমাজের জন্য করতে যাচ্ছি, এবং যে স্টার্ট আপ করছি লেজিটিমেট ভাবে করছি, এবং আগামী দিনে সেই স্টার্ট আপকে মানুষের জন্যই মানে যে এমপ্যাথির কথা বলেছি, যে ভ্যালুর কথা বলেছি, যে অথেন্টিসিটির কথা বলেছি, সেটা আমি রিফ্লেক্ট করেই দেখাবো। আমার ছোট ইউনিট, ছোট এন্টিটি, বাট সেইটা থাকবে অনেকের থেকে অনেক বেশি। সেই জন্য আমি কাউকে কপি করি না। আমি একটা কথা লিখেছিলাম, দেখবেন, আমি কাউকে কপি করি না। আমি আমার মতো ভাবি, যেটা আমার ব্রেন আমাকে চালনা করে। তাতে আমার সাকসেস যদি আসতে দেরি করে কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগত লাইফে যথেষ্ট সাকসেসফুল, আই এম ভেরি হ্যাপি। আমি যেটা করতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গে যে দুটো স্টার্ট আপ করেছি, সেটা জাস্ট এ স্টার্ট আপ। স্টার্ট আপ কনসেপ্টটা হচ্ছে ইউ হ্যাভ এ হাইপোথিসিস, যে হাইপোথিসিসটা ভ্যালিডেট হবে, তারপর সেটা এক্সটেন্ড হবে, বড় মাত্রায় বাড়বে। আমি এখন হাইপোথিসিস ভ্যালিডেশন স্টেজে আছি। একটা ভালো মানে ভ্যালিডেশন স্টেজ বলতে, যে আমি যে কনসেপ্টটা ভেবেছি সেই কনসেপ্টটা কাজ করছে, ব্রিং ভ্যালু ব্যাক আনছে, দেন ইট ক্যান বি ইন্টিগ্রেটেড ফর্ম, বড় এরিয়ায় যাবে। তাহলে আমি ধরুন বর্ধমানে আমার একটা গ্রাম দিয়ে স্টার্ট করলাম, আমার নেক্সট পরিকল্পনা আছে বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনে, নেক্সট পরিকল্পনা আছে মেমারিতে, নেক্সট পরিকল্পনা আছে কানলাতে, নেক্সট পরিকল্পনা আছে পান্ডুয়াতে। সবটাই হচ্ছে একটা পরিকল্পনা করেছি, একটা সার্কেল। আর আমার কলকাতায় একটা ইউনিট হবে এক্সপ্লোর করার জন্য। তাহলে এই যে আমি এটা করছি, আমার প্রচুর ইনভেস্টমেন্টের দরকার, মাইক্রো ইনভেস্টমেন্টের দরকার। এত টাকা তো আমার নেই, সেই জন্য আমি মাইক্রো ইনভেস্টমেন্ট আমি খুঁজছি। মাইক্রো ইনভেস্টমেন্ট এর কথা শুনলেই সাধারণ মানুষ, আমাদের তো প্রচুর ফ্রড, কোটি কোটি টাকার ফ্রড নিয়ে বাইরে আছে অথবা জেলে আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রচুর 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 মানুষ আছে, রাইট? কি না ঝাঁ চকচকে 5 তলা, মানে একদম সেই, মানে দেখলে মনে হবে বাপ রে বাপ, কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করে ইনভেস্টমেন্ট নিচ্ছে। স্যুট টু টাই পরে তারা যাচ্ছে মানুষকে বোঝাতে, ইনভেস্টমেন্ট নিচ্ছে। এত টাকা দেবো, 5 বছরে 3 গুণ করে দেবো। 5 বছরে 3 গুণ যদি করে দেয়, এটা সম্ভব? শেয়ার বাজারে খাটালে 5 বছরে 3 গুণও হতে পারে, 0 হতে পারে, অন্যান্য যে জায়গায় 0 হতে পারে, এটা রিস্ক। তাহলে এই যে কথাগুলো তারা বলে মানুষকে নেয়, কোথাও সেবিতে কোনো টাকা দেয় না, দিয়ে নেয়, সব বেআইনিভাবে বছরের পর বছর ঘটে, যেগুলো ঘটেছে আমাদের জীবন সামনে উদাহরণ রয়েছে। তার ফলে মানুষ ইনভেস্টমেন্ট কথাটাই ভুলে গেছে, রাইট? ছোট ছোট স্টার্ট আপকে ইনভেস্টমেন্ট সাপোর্ট করা দরকার, সেই কনসেপ্টটা আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি, যেটা আমেরিকাতে আছে। আমাদের এখানে একটা ছেলেই, যে আমি এখন 40 বছরের উপরে উঠে হওয়ার পর একটা স্টার্ট আপের কথা ভাবছি, এখানকার আমেরিকার ছেলেমেয়েরা 25 বেশি হয়ে গেল, 20-23 বছর থেকে তাদের ছোট ছোট স্টার্ট আপ স্টার্ট হয়ে যায়। আমি যেমন এখন স্টার্ট করছি আইডিয়া ভ্যালিডেশন, তাদের স্টার্ট হয়ে যায়। যত বড় বড় এই যে বিগ টাইকুন এখন এই আমাদের যেগুলো হয়েছে মানে ভারতবর্ষে, যে এই যে বিভিন্ন রকম ফুড চেন, জোম্যাটো হয়েছে, ফ্লিপকার্ট হয়েছে, এগুলো সব কপি করা আমেরিকাতে আগে হয়ে গেছে, অ্যামাজন আগে হয়ে গেছে, সেগুলোরই কপি ওখানে হয়েছে। নতুন ইনোভেটিভ নতুন সোশ্যাল মিডিয়া কে করেছে? এখানকার যুগের বাদ পড়েছে। এখন ওখানে আবার হবে, কপি হবে। নতুন এই যে চিন্তা ভাবনা কলেজ ড্রপ আউটরা করেছে, মানে দে আর ট্রেন্ড টু এস্টাবলিশ সামথিং, দে আর ট্রেন টু ডু সামথিং। মানে ওই বছর থেকে তারা ভাবছে। আমাদের ওখানে যেগুলো হচ্ছে না, সবই হচ্ছে, আমাদের ওখানে কি নেই, সব আছে, রাইট? কিন্তু কি হয় না, এখানে হয়ে যাওয়ার পর সেগুলো কপি হয়। নতুন প্রথম থেকে আইডিয়া, যেটা সারা বিশ্বে ওই প্রোডাক্টটা সারা বিশ্বে ছড়িয়েছে, এরকম একটা জিনিস আপনারা যদি দেখান, আমি টাটার কথা বলছি না, রিলায়েন্সের কথা বলছি না, এগুলো ইন্ডাস্ট্রি, এগুলো বড় বড় জায়গা, যাদের 200 বছরের 100 বছরের তাদের হিস্ট্রি আছে, এগুলোর কথা বলছি না। আমি নতুন যে স্টার্ট আপ কনসেপ্টের কথা বলছি। আপনারা ভুল করবে, মিশিয়ে ফেলবেন না। ভারতেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যেগুলো আছে এবং আরও ডেভেলপমেন্ট হবে, সেটা সঙ্গত। আমি জেনারেল একটা মানুষের পপুলেশনের কথা বলছি, যেখানে আমাদের ল্যাকিংটা আছে। রিলায়েন্সের ডেভেলপমেন্ট হলে রিলায়েন্সের ছেলের থাকবে, টাটার ডেভেলপমেন্ট হলে টাটার বংশ পরম্পরায় যারা আছে টাটার ট্রাস্টির থাকবে, এবং যেটা প্রয়োজন এবং যেটা আমাদের প্রচুর কন্ট্রিবিউশন করে সমাজে, বোথ মানে সবাই বিভিন্নভাবে করে। এবার আমাদের সেই কন্ট্রিবিউশনটা কি সারা ভারতবর্ষের জন্য এনাফ? নিশ্চয়ই এনাফ নয়। যদি এনাফ না হয়, তাহলে আমাদেরকেও ভাবতে হবে, আমাদের ছোট ছোট এন্ট্রি করতে হবে। আমরা তো একদিনে তো রিলায়েন্স করতে পারবো না, একদিনে টাটা করতে পারবো না, পারবো? কেউ পারবো না। আপনারা কেউ পারবেন?
কেউ পারবেন না। তাহলে আমাদের ছোট ছোট এন্ট্রি করতে হবে, যে ছোট ছোট এন্ট্রিটাও ভ্যালু ফিরিয়ে নিয়ে আসবে, এবং যে ছোট ছোট এন্ট্রিগুলো কিছু ছোট ছোট এমপ্লয়মেন্ট দেবে। 20,000 30,000 এমপ্লয়মেন্ট না দিয়েও যদি 20 জনকে এমপ্লয়মেন্ট দেওয়া যাও, সেটাও একটা সৃষ্টি, সেটাও একটা সৃষ্টির আনন্দ, সেটাও একটা কন্ট্রিবিউশন সোসাইটিতে। সেটাই আমার লক্ষ্য। তাই আমার এখন যে প্রজেক্টটা রয়েছে হেলথ হাব আর এগ্রি হাবের কথা, তো আমরা যদি সময় হয় একটু বলি, কারণ কি করছে এগুলো আপনাদের বোঝা দরকার। আমি করছি না, আপনিও করতে পারেন। আপনি যদি বলেন আমি যে প্ল্যাটফর্মগুলো আগামী দিনে নিয়ে আসছি, সম্পূর্ণ সোশ্যাল ডেভেলপমেন্টের কথাই আমার সেখানে আলোচনা হবে। আমি যে আজকে যে পয়েন্টটা আপনাদের বললাম যে আমরা এটা করতে চাই, আপনাদেরকে নিয়ে আসবো সামনে, আমার সাথে আপনারা থাকবেন, আমরা সায়েন্টিফিক তথ্য আলোচনা করব, আপনাদের কিছু প্রশ্ন কোনো একটা টপিকের ওপরে আমরা ডিজাইন করে আমরা সেগুলো নিয়ে আসবো, এবং সেটা সাধারণ মানুষের কথা, আপনার কথা, সেই কথাটাকে আমি তুলে ধরতে চাই। এটা তো গেলে একটা প্রজেক্ট। এর মধ্যে কোনো আমার সময়টা এই যে অর্গানাইজেশনটা সেটাই থাকছে, এর মধ্যে কোনো পয়সা রোজগার থাকছে না। ঠিক আছে, কেন আমি তার সত্ত্বেও করছি না? আমার উদ্দেশ্যটা হচ্ছে যে সোসাইটিকে একটা ডিরেকশন সৃষ্টি করা, যেখানে একটা হেলথ লিটারেসি মানুষের মধ্যে বাড়বে এবং সেটা রিয়েল বাস্তবায়িত হবে। 10টা মানে কি বলবো, আমরা তো সবাই পড়াশোনা বই পড়েন না এরকম তো নেই। আমরা কলেজে সবাই পাস করি, সবাই কি মানুষ হয়? সবাই কি হিউম্যানিটি নিয়ে আসে না, রাইট? তাহলে এই যে আমার যে কনসেপ্টটা, এটা সবাইকার মধ্যেই একটা টিভি চ্যানেল দেখলেন, একটা হেলথের আলোচনা হচ্ছে, তাতে কি আমরা সবাই শিখলাম না? শুনলাম, কান দিয়ে ঢুকলো, কান দিয়ে বেরিয়ে গেল। আমি চাইছি রিয়েল ডেভেলপমেন্ট, রিয়েল নলেজ সেটিংস চেঞ্জ, মাইন্ডসেট চেঞ্জ ফর দ্য ডেভেলপমেন্ট। আমি এটা চাই, সেটা 1 জন 2 জন 3 জন দিয়ে ইন্টিগ্রেটেড হতে হয়, এবং সেটাই আমি করছি এবং করার চেষ্টা করছি। আমার লিমিটেড ক্যাপাসিটি, আমার তো দেখলেন কতদিন বাদে আজ গেলাম। আমি কিভাবে ব্যস্ত থাকি, আমার ল্যাব থাকে, আমার পরিবার আছে, ছেলেকে সকালবেলা স্কুল দিতে হয়, বিকালবেলা স্কুল থেকে নিতে হয়, তারপর তাকে খাওয়াতে হয়, তাকে ঘুম পাড়াতে হয়, প্রচুর কাজ থাকে, রাইট? তারপর ফ্যামিলি আছে, ফ্যামিলির এখানে আবার আমাদের অ্যাসোসিয়েশন আছে, বাঙালি গ্রুপস আছে, সেখানে নেমন্তন্ন আছে, বিভিন্ন ফাংশন আছে, সমস্ত কিছু আছে। সেই কারণে আমি প্রতিদিন আপনাদের কাছে আসতে পারি না, এবং পারাটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যখন আসি, আমি আপনাদের কাছে যে কথাগুলো নিয়ে আসি, আয়দার সেটা ভ্যালু সৃষ্টি করার জন্য নিয়ে আসি, অথবা কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য আসি। এখন দেখবেন যে আমাদের এখানে অনেক ফলোয়ার আছে, 71-75 হাজারের মতো ফলোয়ার আছে। সবাই কি ফলো করে না। এখনকার ফলোয়াররা ফলো করে না, কারণ ফলো করলে আমরা যেভাবে বার্তাগুলো নিয়ে আসি সেটা রিফ্লেক্ট হয় না। দেখবেন খুব কটা শেয়ার হয়, 5টা 6টা 7টা এরকম করে শেয়ার হয় না, কারণ মানুষ এই ধরনের কথা শেয়ারও করতে চায় না। তারা এত লেজি, এক হচ্ছে লেজি, আর 2 নম্বর হচ্ছে কাউকে শেয়ার করতে চায় না। কারণ আমরা যে কনসেপ্টে বিশ্বাস করি, আমরা যেটা করি, আপনারা যদি বিচার করেন, এই যে ধরুন 7 জন দেখছেন, আপনারা যদি সেলফ ইভ্যালুয়েট করেন আমার এই যে কাজকর্মগুলো লাস্ট 1.5 বছর ধরে, লাস্ট 3 বছর ধরে আমরা এই গ্রুপে করে আসছি, আমার একটা ভিডিওতেও আজ পর্যন্ত গুগল অ্যাড নেই। আমি গুগল অ্যাড দিয়ে রোজগার করার জন্য এই ভিডিওগুলো বানাই না, কিন্তু প্রতিটা ভিডিও তৈরি করতে আমার পয়সা খরচ হয়। কেন করি? সেটাই তো আমার কন্ট্রিবিউশন, হোয়াট আই এম ডুইং। আমি যে বড় বড় কথাগুলো বলছি, যেটা আমি করছি তাই বলছি। এটা যদি কেউ বড় বড় কথা ভাবে, এগুলো বড় কাজ কিন্তু নয়, এটা খুব সিম্পল কাজ, কিন্তু এই কাজগুলো করতে গেলেও খরচ হয়। কে খরচ করবে বলুন? আমি সেইগুলো কিন্তু করি। আপনারা বিশ্বাস করুন, আমরা যে টাকায় রোজগার করি না কেন, আমার আধ ঘন্টার দাম হচ্ছে থাকবো, সব কথায় যাবো না, প্রাইস, আমাদের আমাদের যে জবের প্রাইস, সেগুলো আর বললাম না। তো যাই হোক, তাহলে আমরা যেটা বলতে চাইছি যে আগামী দিনে আমরা এরকম একটা প্রোগ্রাম, যেমন বিজ্ঞদাদু বিজ্ঞানী আছে, আমি একটা প্রোগ্রামের নাম করবো, আপনারা সাজেস্ট করুন এরকম একটা প্রোগ্রাম, যেখানে আমরা আধ ঘন্টা করে টাইম থাকবো, এবং সেখানে 2 থেকে 3 জন আমরা এন্ট্রি নেব, সাধারণ মানুষ, এবং যেখানে আমরা স্বাস্থ্য বিজ্ঞান চর্চা করব। আপনাদের প্রশ্ন টপিকের ওপর আমরা ঠিক করে কথা বলবো। সেটা কোনো মেডিকেল অ্যাডভাইস না, জাস্ট বিজ্ঞান চর্চা, স্বাস্থ্য চর্চা, লাইফস্টাইল চর্চা, ডেভেলপমেন্ট চর্চা, কেরিয়ার চর্চা, কোন দিক দিয়ে, ইটস এ মাল্টিপারপাস, ইটস ফর দ্য ডেভেলপমেন্ট অফ একটা আমাদের জীবনের ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেকটা অনেস্টি হওয়া প্রয়োজন, আমাদের ডিরেকশন নেওয়ার প্রয়োজন, অনেক কিছু করতে হয়, রাইট? মাইন্ডসেটের পরিবর্তন না হলে তো কোনো কিছু সম্ভব নয়। ইটস এ ওয়ান কাইন্ড অফ এভরিথিং, লাইক আমার কথাবার্তার মধ্যে সব কিছু থাকে। আপনার শুধু স্বাস্থ্য কিন্তু আমার পেজটা নয়, আমি বহু মোটিভেশনের কথা বলি, বহু কেরিয়ার ডেভেলপমেন্টের কথা বলি, বহু প্রপার মানুষ হওয়ার রাস্তা দেখাই। আমি কিন্তু সবই কিন্তু দেখাই, আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়েছে, আমি যেভাবে দেখি, সেটাকে বলার চেষ্টা করি। এবার আমি যে সবসময়
মানে আমার কথাগুলোই ঠিক, এর উপরে কথা হয় না এরকম কিন্তু আমি বলছি না। অনেক মোটিভেটর আছেন যারা মানে ভিডিও করে পার্টিকুলার করে সাজুগুজু করে অনেক কিছু করে করেন। আমি জাস্ট মুখে বলি, ক্যাজুয়াল করি। দেখুন গাড়িতে বসে আছি, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, একটা জ্যাকেট পরে বলছি, এরকম খুব কম লোক পাবেন। তো যাই হোক, আমাদের আমাদের যে এগ্রিকালচার হাব যেটা আমরা করছি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গত 2 বছর ধরে এটার উপর চেষ্টা করছি। কি চেষ্টা করছি এবার বলি, তার ভ্যালুটা আপনারা বুঝতে পারবেন। এগ্রিকালচারের প্রচুর কোম্পানি রয়েছে, প্রচুর কেমিক্যাল কোম্পানি রয়েছে, নো ডাউট, রাইট? এগ্রিকালচারের কোম্পানি রয়েছে, প্রচুর সারের কোম্পানি রয়েছে, প্রচুর 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 প্রচুর, এন্ডলেস। আমি নিজে চাষির ছেলে, যদিও আমি ডিরেক্টলি চাষ করি না, কিন্তু আমার পরিবারের অনেকে চাষ করে, আমাদের জমি জায়গা ভাগে দেওয়া আছে, অন্য লোকে চাষ করে। তো আমি খুব কাছ থেকে চাষটা দেখেছি, কারণ আমি তো গ্রামে বড় হয়েছি, চাষের জানি, এবিসিডি জানি, হয়তো হাতে নাতে করতে জানি না, কিন্তু এবিসিডি জানি। তো ঘটনা হচ্ছে যে আমরা প্রতি বছর এত কেমিক্যাল দিয়েছি। গতকাল ভাতার থেকে, বর্ধমানের ভাতার থেকে একটা ভদ্রলোক আমাকে মেসেজ করেছে, আমার একটা এগ্রি হেলথ পেজ আছে, এগ্রি হেলথ পেজে মেসেজ করেছে ফোন নাম্বার দিয়ে, আপনার সাথে একটু কথা বলবো। আমি সময় করে কথা বললাম আমাদের ধান গাছ দাদা, মানে এত কেমিক্যাল দেওয়া হয়েছে, যেখানে ফলন হওয়ার কথা এত ভ্যারিয়েশন করছে, কোনো বছর একটু ফলন বেশি হচ্ছে, কোনো বছর এত কম হচ্ছে, যে ইটস রিয়েলি হার্ড। এবং আমাদের এইটা কেমিক্যালের জন্যই হচ্ছে, আমরা বুঝতে পারছি। আপনি যে কথাটা বলছেন একদম সম্পূর্ণ সত্যি কথা, যে আমাদের একটু মডুলেট করা দরকার, যাতে সয়েল ফার্টিলিটিটা আসে। আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার সাথে কাজ করতে চাই। আমি বললাম খুব ভালো, আমরা আমাদের ধানের প্রজেক্টও নিয়ে আসছি কিছুদিন বাদে, ধানের সময়, তখন আপনাকে জানাবো। আমাদের এখন বর্তমানে আলুর প্রজেক্ট চলছে, যেখানে আমরা জমিতে কেমিক্যাল সার কমিয়ে আমাদের যে জৈব কিট তৈরি করেছি আমরা 3 বছর ধরে, দুটো কোম্পানির সাথে। আমি নিজে তৈরি, এটা আমার প্রোডাক্ট নয়। আমি অ্যাজ এ সায়েন্টিস্ট ট্রায়াল করে যে ফিডগুলোকে ফিডব্যাক দিয়েছি, যে এটা করা দরকার, এই জায়গাটা দেখা দরকার, এই যে ফিডব্যাক, সেটাকে দিয়ে এটা বায়োগুরু লাইফ সায়েন্স তৈরি করেছে, আর রেডিয়াল ল্যাব তৈরি করেছে, আর আমার নিউক্লিয়ার হাব, যে এগ্রি হাব, যেটা আমার কোম্পানি হয়েছে, এটা কালেকটিভলি কন্ট্রিবিউশন, বাট দে আর দ্য প্রডিউসার। আমি চাষ করে ফিডব্যাক দিয়েছি, সায়েন্টিফিক ফিডব্যাক দিয়েছি, এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে, সেই বড় কাজটা আমি করেছি ট্রায়াল করে। তো ঘটনা হচ্ছে যে আমরা এই 3টে কোম্পানি মিলে আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটও করব, এবং আমরা রিসার্চ গবেষণা দিয়ে আমাদের প্রতি বছর আমাদের প্রোডাক্টকে ইমপ্রুভ করা হবে। ধরুন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলি, রাইট? যে সমস্ত সবসময় বলি না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলি। তো তেমনি আমাদের শরীরের জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলি না, মানে ওষুধে কাজ হয় না, মানে আমরা এত ওষুধ খেয়েছি। তো তেমনি আমাদের এই যে করোনা এসছে, করোনার প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আসছে, প্রতি বছর ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে, আবার ABCD আসছে, রাইট? কখনো বাড়ছে, কখনো কমছে, তাহলে এগুলো ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়। তেমনি আমাদের যে সমস্ত আলু গাছে যে সমস্ত ফাঙ্গাস আছে, আপনি কি ভাবছেন যে প্রতি বছর ওই একটা ফাঙ্গাস যেটা ধসার জন্য দায়ী, ওই একই ফর্মে আসছে? ওই ফাঙ্গাসটাও কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে স্লোলি। যেটা আপনি যে ওষুধটা প্রতি বছর ইউজ করছেন, সেই ওষুধের কাজ হবে না, কারণ তারা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে সেই ওষুধটা। তো গবেষণা কোনো কোম্পানি করে না, ওই ফাঙ্গাসটা মারার জন্য ওটা হয় কেমিক্যাল। দেখবেন অনেক সময় নদিয়াতে বিশেষ করে ওই অনেক জমির মধ্যেখানে একটা গজিয়ে উঠেছে একটা 2 টুকরো ঘর, এবং যেখানে কেমিক্যাল পাইল হয়, আপনারা দেখেছেন? দেখবেন ম্যাল প্র্যাকটিসটা কোথায় দেখুন, কেমিক্যাল পাইল হয়, এরকম 4টে কেমিক্যাল নিয়ে বোতল করে সিল করে ঝাঁ চকচকে করে বেরিয়ে গেল বাজারে, কোনো স্টাডি হয় না। এই গুগল থেকে দেখে নেয় কোনটার জন্য কোন ওষুধটা, কোন কেমিক্যালটা পাইল করে কোম্পানির নাম দিয়ে কোম্পানি করে চলে গেল, কোনো স্টাডি হয় না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কারো সাহস আছে এই কথাটা বলার? এখনই আমাকে বলে প্রমাণ দেন। প্রমাণ যদি আমিই দিতাম, তাহলে তো আমি তো ওখানকার অথরিটি হয়ে যেতাম, তাই না? প্রমাণটা তো আপনারা দেবেন, যারা এগুলোকে মনিটরিং করেন। আমি এটা জাস্ট ইনফরমেশন দিলাম। তাই যাদের কানে গেল, যারা এগুলো করুন, তারা সাবধান থাকুন, কারণ বোধ দেখবে, যারা দেখবে
যারা রেগুলেটরি তারাও দেখছে, তারাও এই কথাটা শুনে কিন্তু বুঝলো। এবং আপনারা যদি আমার এই ভিডিওটা প্রচার করেন, অবশ্যই এত বড় ভিডিও কেউ দেখবে না, প্রচার করে কোনো লাভ নেই। তো যাই হোক, তো দিস ইজ দ্য রিয়েলিটি। তো আমরা সেইটাই আমার পরিকল্পনা যে আগামী দিনে এমন একটা রিসার্চও রাখবো যেখানে আমরা প্রতি বছর এমনভাবে তৈরি করব, দেখবো, স্ট্রেন দেখবো, তারপর তার অনুযায়ী গবেষণা করে তার মতো করে মেডিসিন তৈরি করে বাজারে নিয়ে আসবো। এটা আমাদের পরিকল্পনা। কেন করছি না, আমি নিজে দেখেছি। একবার ধসা এলো, পুরো গাছ, ধসা এলে কি হয়, আলু গাছ না, পুরো শেষ হয়ে যায়। আপনারা যারা চাষ করেন তারা জানেন না, যারা শহরে থাকেন তারা 20 টাকা কেজি হলে লাফালাফি করেন, কত ক্ষতি হয় আপনাদের বলি। পুরো গাছগুলো না, কাঁচা গাছ, মধ্য গগনে গাছ, মানে 2 মাস হয়েছে আলু ধরেই নি। যেটা আর 15 দিন হলে একটু এই রকম আলু ধরেছে, আর 15 দিন হলে এরকম সাইজ হতো। পুরো গাছগুলো না পুরো পুরো গলে যায়। কোনো ওষুধে কাজ করে না। কেন কাজ করে না? কোনো গবেষণা হয় না তো। যে ওষুধটা 10 বছর আগে ওই একটা কোম্পানি তৈরি করেছিল, সেই ওষুধটাই প্রতি বছর চালাচ্ছে, প্রতি বছর সেই ওষুধটা চালাচ্ছে, কোনো গবেষণা হয় না। তাহলে আজকে এই একই ওষুধ চালালে সেই যারা এই যে ধসার যে মানে ফাঙ্গাস, সেই ফাঙ্গাস কি আর ওই ওষুধে কাজ হবে? সেই ফাঙ্গাস তো শক্তি অর্জন করে নিয়েছে। সো সায়েন্স, তাই আমরা সায়েন্সকে কখনো অবহেলা করতে পারি না। তাই আমার প্রত্যেকটা প্রজেক্টকে ঘিরে বিজ্ঞান আছে, অথেন্টিসিটি আছে, এবং প্রত্যেকটা প্রজেক্ট ঘিরে সুদূর প্রসারী সমাজে হেল্প করবে তার মানসিকতার জায়গা আছে। তো সেইটাই হচ্ছে আমার আগামী দিনের প্রজেক্ট। এই যে হেলথ হ্যাজার্ড, আমি বলি বারবার হেলথ হ্যাজার্ড কেমিক্যাল ফার্টিলাইজার। আমি বায়ো ফার্টিলাইজার করছি বলে বলছি না, আমি হয়তো কেমিক্যাল প্রোডাক্টও বানাবো। কারণ কেমিক্যালের সাথে আমাদের যে সিস্টেম সেখানে ছোট ছোট জমি, খুব ছোট ছোট জমি, 5 কাঠা 10 কাঠা 1 বিঘে 2 বিঘে কারো জমি। এবার এক একটা লটে হয়তো দেখা যাচ্ছে যে 1000 বিঘা জমি আছে, তাহলে সেখানে 1000টা মালিক আছে। একজন মালিক বলছে আমি জৈব মানি না, জৈব কেন দেবো, জৈব দিয়ে তো চাষ করবো না, আমি কেমিক্যাল দিয়েই করবো, কেমিক্যাল দিয়ে ফলন ভালো হবে। তার মাইন্ডসেট তো আপনি এক রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। তাহলে সেইখানে একজন বলছে না আমি কেমিক্যালটা আমি সম্পূর্ণ জৈব করবো, আবার কেউ বলছে না আমি মিক্স করে করবো। বিভিন্ন রকম ভ্যারিয়েশন পাবেন। তো যখন বর্ষাকাল এলো, সমস্ত জল এধারের জল ওধারের জল ওধার এসে সব পাইল হয়ে গেল, সমস্ত কেমিক্যাল কম্পোজিশন সব এখান থেকে ওখানে চলে গেল, ফ্লাডের হয়ে গেল। তাহলে যে জৈব করছিল তার জমি কি জৈব রইবে না। তাহলে যতক্ষণ না আমাদের 1000-2000 বড় লটকে লট জমি একই মাইন্ডসেটে একইভাবে জৈব চাষ হচ্ছে, ততক্ষণ জৈব সম্ভব নয়। সেই জন্য আমি যে মডেলটা করেছি যে রিডিউস কেমিক্যাল ফার্টিলাইজার উইথ এনরিচ সয়েল ফার্টিলিটি বাই বায়োকিট, যেটা আমরা নিয়ে আসছি, আমাদের মাইক্রোবিয়াল সলিউশনস রয়েছে, ঠিক আছে। তো সেইটার মাধ্যম দিয়ে তাহলে আমরা হেলথ হ্যাজার্ডটা কমাবো। তাহলে আমাদের চান্সেস কি রইলো, আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেখানে কেমিক্যাল তো লাগেই, নাইট্রোজেন সালফার ফসফরাস তো লাগেই, রাইট, তার মাত্রাটা কম পড়লো। উপরন্তু আমরা মাটিকে এনরিচ করতে শুরু করলাম, প্রপার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সালফোনিফাইং ব্যাকটেরিয়া, হোয়াট এভার দ্য ব্যাকটেরিয়া, সেগুলো তো থাকে আমাদের, সেগুলোকে এনরিচ করতে শুরু করলো। দেখবেন যে সমস্ত আমি নিজে যেহেতু বললাম না, আমি সার্ভে করেছি, কয়েকজন চাষির সাথে কথা বলছি, আমি বলছি তোরা যে ব্যাকটেরিয়া ওখানে দিস কোনো কাজ হয়? বলে কোনো কাজ আমরা তো কিছু দেখতে পাই না, কেমিক্যাল না দিলে কোনো এফেক্টই নেই। তো ঘটনা হচ্ছে আমরা যখন ব্যাকটেরিয়াল কালচার করি, যেটা যদি স্টেরিলাইজেশন মেনটেন করা না হয় এবং পার্টিকুলার স্ট্রেন যদি মেনটেন করা, আইসোলেশন করা না হয়, সেখানে 1000 টাইপের আদার ব্যাকটেরিয়া থাকে, তার গ্রো হয়, তার মাস হয়, তার একটা ওয়েট হয়। তাহলে আপনাকে একটা প্যাকেট দিয়ে দিল, মানে সেটা যদি পিউরিফাইড পার্টিকুলার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া না হয়, তাহলে নাইট্রোজেন আপনার সয়েলকে, সেই বাতাস থেকে নাইট্রোজেনটা নিয়ে আপনার সয়েলকে ফার্টিলিটি দেবে কি করে? সেইখানে অথেন্টিসিটির 100% অভাব আছে। মানে 100% বলছি না, যারা করেন তাদেরকে স্যালুট করছি, যারা করেন না তাদের জন্য বলছি, অথেন্টিসিটির অভাব আছে। সেইখানে অথেন্টিসিটি ফিরিয়ে নিয়ে আসতে হবে, তবেই না ট্রু। মানে দিস ইজ দ্য রোড যেখানে আমাদের নজর দেওয়া দরকার, যেগুলো সায়েন্টিফিক্যালি কেউ ভাবে না। কারণ সায়েন্টিস্টের জল করছে, দেখবেন একটু তাদের ঘ্যামটা প্রচুর বেড়ে যায়, সবাই আইনস্টাইন হয়ে যায়, কথা বলতে চায় না, উত্তর দিতে চায় না। ডাক্তারদের ক্ষেত্রেও তাই, যারা একটু বড় ডাক্তার হয়ে যায় তাদেরও সেম। মানুষকে মানুষ বলে মনে খুব কমজন করে, তখন করে না কেন, নিশ্চয়ই আছে, কিন্তু অনেকে কম করে। সো দিস ইজ আমাদের সোসাইটি। তাই এই সোসাইটিকে যদি আমাদের নেক্সট ডিরেকশনে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের সমবেতভাবে প্রত্যেকে কিছু না কিছু
গুড ওয়ার্ক করতে হবে, যে যেখানে যেভাবে পারবেন বার্তাটাকে ছড়াতে হবে, অ্যাটলিস্ট সঠিক বার্তাটাকে ছড়াতে হবে, তাহলে আমরা খুব ভালো জায়গায় আগামী দিনে থাকবো। তো আমার প্রচেষ্টা, আমি কতটা সফল হব জানি না, যদি একটু সফল হই, যদি কিছু মানুষের লাইফ আমি যদি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এটা আমার নিজের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট এখানে যেটা আমার রয়েছে সেটার সাথে কত বড় স্যাটিসফ্যাকশন অ্যাড হবে বুঝতে পারছেন। আমার বিলিয়ন বিলিয়ন টাকাও নেই যে ওই পৃথিবীর ক্ষুধা, যেটা আমাদের কি ওই ভদ্রলোকের নাম ভুলে গেলাম, আমাদের টেসলার মালিক, দূরকরণে সাহায্য করব, তিনিও কন্ট্রিবিউশন করছেন, সেটা কিন্তু মানে সেটা একটা অন্য দিকে, তার মাত্রা একটা আলাদা, মানে তিনি 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 তার কোনো সেকেন্ড কম্পিটিটর নেই, আর আমি কাউকে কম্পিটিটর ভাবিও না, আমি একটা ছোট্ট এন্টিটি, জাস্ট এ লিটল, বাট আই হ্যাভ এ মাইন্ডসেট যেটা অনেকের থেকে হয়তো বেটার কন্ট্রিবিউশন করতে পারে সমাজে, সেটারই প্রচেষ্টা করছি। অনেকক্ষণ ধরে লেকচার দিলাম, আপনাদের কথাগুলো শুনি। বুলু পাত্র, আমি আগন্তুক, ধন্যবাদ। এই প্রোগ্রামটা কি হলো কিছু বুঝতে পারছি না। শেখ জাবিবুর, এই প্রোগ্রামটা কথা হলো, জাস্ট কথা, আড্ডা হলো, এর বাইরে কিছু নয়। অন্নপূর্ণা কুণ্ড, খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো ঘটনা হচ্ছে যে তাপসী বিশ্বাস ধন্যবাদ, অরিজিৎ দে ধন্যবাদ, দীপারয় ধন্যবাদ আপনাদের জয়েন করার জন্য। তাহলে আমরা একটা প্রোগ্রাম তাহলে আমরা আগামী দিনে নিয়ে আসছি, যে প্রোগ্রামটার কথা বললাম, যেখানে আমরা সাধারণ মানুষ সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমার যেমন একটা প্রোগ্রাম আছে বিজ্ঞদাদু বিজ্ঞানী, তেমনি এরকম আমার একটা প্রোগ্রামের নাম আপনারা দেখুন, ভাবুন, ডিজাইন করুন, আমি সেখান থেকে চুজ করে নেব। সেই প্রোগ্রামে আমরা প্রতি সপ্তাহে 3 জন কি 4 জন আমাদের যারা ফলো করেন তাদেরকে আমরা নিয়ে আসবো স্টুডিওতে, এবং পার্টিকুলার টপিকের ওপর আমরা আলোচনা করব, এবং সেটা একটা সেই আলোচনাটা আমি থাকবো আর আপনারা থাকবেন, এবং সেটা আমাদের লাইভ টেলিকাস্ট হবে, এবং সেটা পুরোপুরি মানুষের সচেতনতার লক্ষ্যে, স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে, স্বাস্থ্য সচেতনতাকে সমাজের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এটাই হলো আমাদের নেক্সট স্ট্র্যাটেজিক প্ল্যান। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে, আপনাদের অনেক জায়গাও আমি করে দেব। আমি খুব স্লোলি মুভ করছি, কিন্তু মুভ করছি, চেষ্টা করছি। অবশ্যই আমার এখানে আমি যে প্রোগ্রামটা রেখেছি, যে একটা হিউজ এন্টারপ্রেনর একটা নতুন চেন তৈরি করব, রাস্তা দেখাবো, সেটা আমি করব, এবং আমি সময় এলেই আবার আপনাদের কাছে আসবো সেই ডিটেলস নিয়ে। ঠিক আছে, তাই এখন সকলে ভালো থাকুন, আবার পরে কথা হবে। অনেকক্ষণ কথা বললাম, আপনারা এতক্ষণ ধরে আছেন তার জন্য ধন্যবাদ। ফলো করুন নিউক্লিয়ার হেলথ, আমরা দেখবেন কালেকটিভলি উইল কন্ট্রিবিউট, এবং আপনিও কিন্তু এই কন্ট্রিবিউশনের একটা পার্ট হতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।